দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে বাংলা নিউজ টিভির অনুষ্ঠান। আমি শিউলি মিজান, আপনাদের সবাইকে জানাই বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান বাংলা নিউজ টিভি থেকে বলছি। গত 6 আগস্ট লস অ্যাঞ্জেলেস নরমান্ডিতে শামসুদ্দিন মানিকের অফিসে বিজয় বহরের সভা হয়ে গেল। সভায় সভাপতিত্ব করেন ডক্টর জয়নাল আবেদিন। সভায় সর্বসম্মতিক্রমে তারিক বাবুকে 2012 সনের বিজয় বহরের কোঅর্ডিনেটর নির্বাচিত করা হয়। সবাই একত্রে হাত থেকে শপথ করা হয়, এবার বিজয় বহর একটাই হবে, দুইটা যেন না হয়। অতীতের জঘন্য ঝগড়া ফ্যাসাদ ও মানবাভিমান পিছিয়ে রেখে সকলে একত্রিত হয়ে একটি বিজয় বহর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সবার শুরুতে জনাব কুদ্দুস খান প্রস্তাব রাখেন যে সকলে একত্রে হাত থেকে শপথ করতে হবে যে গত বছরে নয়, এবার বিজয় বহর যেন দুটি না হয়। এখানে উল্লেখ করা যায় যে 3 বছর আগে বাংলাদেশের জাতীয় দিবস 16 ডিসেম্বরকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেস লিটল বাংলাদেশ এলাকায় একটি মোটর শোভাযাত্রা শুরু হয়। পরবর্তীতে উহাকে বিজয় দিবস নাম দেওয়া হয়। অর্থাৎ বিভিন্ন এলাকা থেকে নিজ নিজ গাড়িকে সুসজ্জিত করে, অর্থাৎ বাংলাদেশের ফ্ল্যাগ বা বেলুন দ্বারা সজ্জিত করে লিটল ঢাকা এলাকায় এসে গাড়ি একত্রিত হবে। একত্র হয়ে বিজয় দিবসের উদ্বোধন করে রাস্তা দিয়ে নির্দিষ্ট এলাকাও গাড়িগুলি প্রদক্ষিণ করবে। লিটল ঢাকায় এসে বিজয় বহর সমাপ্তি ঘোষণা করা হবে। এটা বিজয় বহরের 3য় বছর। আসসালামু আলাইকুম, বাংলাদেশ নিউজ নেটওয়ার্ক লস অ্যাঞ্জেলেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। আমাদের 60% গার্মেন্টস ইম্পোর্টের বাজার হচ্ছে এই যুক্তরাষ্ট্র, আমেরিকা। সুতরাং আমেরিকাকে নাখোশ করলে আমরা 60% ফরেন রেভিনিউ হারাবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে বার্গেনিং পাওয়ার, সেটা জাতিসংঘে সৈন্য, শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য পাঠানো হোক বা বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে হোক, আমরা কিন্তু কোণঠাসা হয়ে যাব। সুতরাং আমেরিকাকে নাখোশ করলে বাংলাদেশের জন্য প্রচণ্ড রকম বিরূপ পরিস্থিতির শিকার হতে হবে। প্রিয় দর্শক, আমি কাউকে নাখোশ করতে চাই না, তো আমি যেটা মনে করি সেটা হলো কি, আমেরিকা যদি ভালো অঙ্কের টাকা, যে কাজটি ফিলিপিন ভুল করেছে, ফিলিপিন মনে করেছিল যে তাদের আমেরিকান ঘাঁটি সরিয়ে দিলে তাদের সার্বভৌমত্ব বাড়বে, কিন্তু বেকারের সংখ্যা অনেক বেড়ে গেছে। কারণ আমেরিকা কমপক্ষে 1 মিলিয়ন লোকের চাকরি ছিল। সেটা কথা না, কথাটা হলো কি যে আমি নিজে ব্যক্তিগতভাবে সমর্থন করি আমেরিকার ঘাঁটি যদি হয়, তাহলে যেটা হবে ওইখানে নতুন কিছু চাকরি সৃষ্টি হবে এবং সৈন্যদের খাওয়া পড়ানোর জন্য, এই করার জন্য প্রচুর ব্যবসায়ীদের ব্যবসা হবে। যে সেই এই একটা দিক। আরেকটা দিকটা হলে ভারতের যে দাদাগিরি, সেটা আমি আপনার সাথে একমত, কিছুটা কমবে, কিছু না, একেবারেই কমবে। এবং তাছাড়া তারা গোপনে গোপনে বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র করছে, নিজের স্বার্থের হলেও আমেরিকা সেগুলো বাংলাদেশ সরকারকে জানাবে। আমার মনে হয় যে আমেরিকার মতো রাষ্ট্রের সাথে যদি বাংলাদেশ থাকতে পারে, তো দেশের জন্য মঙ্গল, ভালো। কারণ বিভিন্ন জায়গায় প্রচুর সৈন্য পাঠিয়ে আমাদের প্রচুর বিদেশি আয় হয়, সেটা একটা কথা। আর একটা বার্গেনিং পাওয়ারটা বাড়ে, এটা আপনার সাথে মোটামুটি আমি একমত। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, হবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প।
সূর্যটা গেলে অস্ত, যা কিছু দেখা নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। কত মানুষ এলো গেল, এই আসা যাওয়ার পথে কত চেনা জানা হলো, ভুলে যেতে হবে সবই পথ চলা হলে অন্ত। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। দেখ মাথা একটাই শুধু সমস্যা, না না একটাই সমস্যা, সেটা হচ্ছে যে আমেরিকার যে মুক্ত চিন্তাধারা, ভাষা, সংস্কৃতি, চলাবলা, খাওয়া দাওয়া, এই বা জীবনাভ্যাস যেগুলো, সেগুলোর সাথে কিন্তু বাংলাদেশের যে মূল সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা, ভাষা, সংস্কৃতি সবকিছু প্রত্যক্ষভাবে সাংঘর্ষিক। এই দুটোকে একটা রেসপেক্টেবল পর্যায়ে এনে যদি ঠিকমতো নেগোসিয়েশন করা যায়, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য আমেরিকার জন্য দুজনেরই লাভ হবে। আরেকটা ইস্যু হচ্ছে চীন ইস্যু। চীন আমাদের পরীক্ষিত কিন্তু বন্ধু, সে আজকে থেকে না অনেক দিন ধরে। চীন কিন্তু ব্যাপারে তাদের মনোভাব অলরেডি জানিয়ে দিয়েছে যে তার ব্যাপারটা পছন্দ করছে না। চীন যেহেতু আমাদের পরীক্ষিত বন্ধু, সুতরাং চীনকে চটিয়ে আমাদের এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। সবচেয়ে যেটা দুশ্চিন্তার বিষয় সেটা হচ্ছে যে এই যে ত্রিমুখী একটা খেলা, আন্তর্জাতিক খেলা, এই খেলার মতো বুদ্ধি অন্তত শেখ হাসিনার নেই, এতটুকু আমি বিশ্বাস করি। আর কারো আছে কিনা জানি না। আচ্ছা, ঘটনা হলো চীনকে এটা একটা ফাইন লাইনে থাকতে হবে। ডেফিনেটলি চীন আমাদের বন্ধু, তার চেয়ে বড় বন্ধু জাপানের ইনভেস্টমেন্ট বাংলাদেশ অনেক বেশি। ইন কোর্স অফ টাইম আমার মনে হয় ঠিক হয়ে যাবে। চীন কিন্তু আসলে আমেরিকার শত্রু না সেইভাবে আগের মতো অবস্থা না, কারণ চীনের যেটা হয়েছে সেটা হলো কি, পররাষ্ট্র নীতিটা কিছু আমেরিকার বিরুদ্ধে থাকলেও চীনের বেশি ইনভেস্টমেন্ট আমেরিকার ভিতরে, আমেরিকার বেশি ইনভেস্টমেন্ট চীনের সব থেকে বেশি। আর এই দুইটা রাষ্ট্র নীতিগত আদর্শগত বিরোধ থাকলেও এখন সরাসরি কোনো কনফ্রন্টেশনে যেতে চাইবে না, কারণ অর্থনৈতিক স্বার্থটা খুব বড়। চীন দেখছে যে তাকে চারিদিক দিয়ে বেষ্টনী করা হচ্ছে। এতদিন তো দেখা গেছে যে ডিয়েগো গার্সিয়াতে মার্কিন ঘাঁটি ছিল, এখন দেখা যাচ্ছে যে সেটা সরিয়ে এনে বাংলাদেশে করা হচ্ছে। তার মানে আর ওদিকে ফিলিপাইন, ভিয়েতনাম, না ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এই যে একটা বলয় আছে চীনের চারিদিকে। চীন দেখছে যে সেখানে মার্কিন যে নৌবহরের উপস্থিতি, তার জন্য সে হুমকি মনে করছে। কিন্তু এই কথা যাই হোক, এটা বাংলাদেশ হ্যাজ টু প্লে রিয়েল ফাইন লাইন। তারা ভালো করে প্লে করতে পারলে তাহলে চীনকেও না। দুশ্চিন্তার কারণ ওখানে মিস্টার খান, যে এই যে আন্তর্জাতিক অঙ্গনে যে খেলাটা, থিন ফাইন লাইন, রাইট, এই যে খেলাটা খেলার মতো যোগ্য ব্যক্তি বাংলাদেশে আছে কিনা আমার তো সন্দেহ। 15 মিলিয়ন লোকের মধ্যে যোগ্য না থাকে তো বাংলাদেশ টিকে থাকার রাইট আছে কিনা বলেন। 15 মিলিয়ন লোক, আমি খুব ফ্রাস্ট্রেটেড বাংলাদেশের নিয়ে। 15 মিলিয়ন লোকের মধ্যে 307 লোক খুঁজে পাওয়া গেল না 40 বছরে। একজন ভালো স্টেটমেন্ট পাওয়া গেল না যে নাকি দেশের জন্য ভালোবাসা আছে, দরদ আছে। যা পেলাম আমরা, কিছু এমপি নির্বাচিত হন, হয়ে পার্লামেন্টে যান না, যান সেক্রেটারিতে টাকা লুটপাট করার, পানিবাজি ধান্দা করার জন্য। মানে সেই ক্ষেত্রে এখন আমেরিকা আসতেছে, যদি সেরকম লিডারশিপ না থাকে,
তো তাহলে দেশ টিকে থাকার অর্থ নাই মানে কি এত 15 মিলিয়ন লোকের মধ্যে এত লোক আছে, এর মধ্যে কি চীনকে বা জাতিসংঘ একটু প্লে করার মতো লোক নাই? এই জন্য লেখাপড়া থাকা দরকার, আন্তর্জাতিক অঙ্গনে লেখাপড়া থাকা দরকার, দেশপ্রেম থাকা এটা দরকার। একটা এত জাতির মধ্যে নাই, এটা ঠিক না। বহু লোক বাইরে আছে, অসুবিধা হলে তারা তো আর নাইম রাইটে নেই। সুতরাং আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে যে আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশটা ধ্বংস হবে এই কারণে, এইবারই ধ্বংস হবে 1-1.5 বছরের মধ্যে। ধ্বংস তো দেশটা তো আর আকাশে মাটি উড়ে যাবে না, সমুদ্র ডুবে যাবে না। যেটা হবে সেটা হলো কি, এখনই নিরাপত্তাহীনতা আছে। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট দুর্বল হয়ে যায়, হাসিনা যে সমস্ত শুরু করেছে, এখন যদি রাস্তায় ছোট ছোট ঘাঁটি করে বিএনপি মিরপুর নিয়ে গেছে, ওইদিকে কলাবাগান হচ্ছে আওয়ামী লীগের গুন্ডারা বসে রাখলো যে এটা আমাদের টেরিটরি, আমরা যা করি তাই হবে। এরকম করে যদি 10-15টা পকেট হয় ঢাকায়, তাহলে তো ব্যর্থ রাষ্ট্র হয়ে গেল। 10-15টা পকেট না হলে দুটো তো ঢাকা সিটি কর্পোরেশনকে ভেঙে 2 টুকরা করা হয়েছে। এবং এটা যে লুটপাটের জন্য আমরা এতদিন মনে করতাম যে বিএনপি বিরোধী দলে আছে বলে বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে, আসলে কিন্তু ব্যাপারটা সেটা না। পেপারে এসছে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ পেপারে এসছে যে সেখান থেকে কোটি কোটি টাকার লুটের মহোৎসব শুরু হয়েছে, যেখানে একটা সিটি কর্পোরেশনের বাৎসরিক বাজেট ছিল 700 কোটি টাকা। সেখানে দেখা যাচ্ছে যে 2 ভাগ হওয়ার পরে প্রতিটা উত্তর এবং দক্ষিণ ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য প্রতিটার জন্য অ্যাভারেজ 424 কোটি টাকার, অর্থাৎ দুটো মিলে প্রায় 1000 কোটি টাকার মতো তারা বাজেট করেছে। এবং বাজেট মানেই যে ঢাকা, যারা জানেন ভেতরের খবর, যে মিউনিসিপ্যালিটি মানে চুরির আঁকড়া, সেখানে 1000 কোটি টাকা কতটুকু কাজ হবে আর কতটুকু কাদের পকেটে যাবে সেটা বোঝা কিন্তু খুব একটা মুশকিলের ব্যাপার না। আরেকটা কথা বলছি আপনাকে, যে ফর দ্য ফার্স্ট টাইম এভার, প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে সংসদ এবং সুপ্রিম কোর্ট এরা এখন মুখোমুখি এসে দাঁড়িয়েছে। দেশদ্রোহী স্পিকারকে দেশদ্রোহী বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। অন্যদিকে সংসদ সদস্যরা বলছেন যে 3 দিনের মধ্যে আইন করে প্রধান বিচারপতিকে তার পদ থেকে বিতাড়িত করা হোক। এই একটা টানাপোড়েন চলছে। ব্যাপারটা কেমন দেখাচ্ছে? তারায় তারায় সেজেছে নীলিমা, কথায় সেজেছে আজ মন। তারায় তারায় সেজেছে নীলিমা, কথায় সেজেছে আজ মন। তোমার আমার দেখা হবে বলে, তোমার আমার দেখা হবে বলে, পৃথিবীতে কত আয়োজন। তারায় তারায় সেজেছে নীলিমা, কথায় সেজেছে আজ মন। ও তারায় তারায় সেজেছে নীলিমা, কথায় সেজেছে আজ মন। জোনাকির পাড়াতে ততক্ষণ চাঁদ নাকি থাকবে, আমার 2 চোখে যতক্ষণ তুমি চোখ রাখবে। ও জোনাকির পাড়াতে ততক্ষণ চাঁদ নাকি থাকবে, আমার 2 চোখে যতক্ষণ তুমি চোখ রাখবে। হাওয়ায় এসে বলে যায়, রাত বুঝি চলে যায়, চুপচাপ কেন গো দুজন। তারায় তারায় সেজেছে নীলিমা, কথায় সেজেছে আজ মন।
থাকবে সুখেরই আবিরে হৃদয়ে কখন ছবি আঁকবে ও মেঘেরই সারিতে ও আকাশ ক্ষণে ক্ষণে ঝাঁকবে সুখেরই আবিরে হৃদয়ে কখন ছবি আঁকবে চাওয়া পাওয়া বেড়ে যায় মন তবু নিরুপায় নিঃশ্বাস থেমেছে কখন তারায় তারায় সেজেছে নীলিমা কথায় সেজেছে আজ মন ও তারায় তারায় সেজেছে নীলিমা কথায় সেজেছে আজ মন এতে পাকিস্তানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট এগেনস্টে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সে চোর, আমরা বিচারে রায় দিলাম সে দোষী, সরকার যা করে করুক, আমার দায়িত্ব শেষ। তো সরকার কী করবে, সরকার তো নিজেই, কিন্তু কেলেঙ্কারি এটা হয়েছে আর কি। তো ঘটনা হলো কি, সুপ্রিম কোর্ট তো ইন্ডিপেন্ডেন্ট থাকাটাই ভালো। এই যুদ্ধ করে যদি সুপ্রিম কোর্ট জিতে তাহলে সেটা একটা ভালো লক্ষণ দেশের জন্য। কারণ যে হারে চুরি করছে এমপিরা, সুপ্রিম কোর্ট যদি কিছু একটা স্ট্যান্ড করে অল্প স্বল্প খুব দ্রুত পারবে না, হয়তো বিচারপতি চাকরি চলে যাবে। চাকরি চলে গেলে একটা এক্সাম্পল হলো, তো এক্সাম্পলটা এমন বড় এক্সাম্পল হবে, পরে দেখা যাবে যে অন্যান্য বিচারপতিরাও এই জাতীয় রায় দিতে বাধ্য হবে। কারণ দেশটা ছোট, কাজে সকলে চিনে আত্মীয় স্বজন। কারণ সুপ্রিম কোর্টের হয়তো ওই চিফ জাস্টিসের কোনো আত্মীয়র ক্ষতি করেছে, আওয়ামী লীগ বা কিছু একটা করেছে। কি করেছে সেই ডিটেইলসে যাব না, আমি ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টের সাপোর্ট করি। আচ্ছা, ব্যাপারটা ব্যক্তি মানে সেন্সিটিভ বলে আমরা অত ডিটেইলসে যাব না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছোট্ট একটা কথা অবশ্যই বলা যায় যে বর্তমান আওয়ামী লীগ সরকার আসার পরে তারা যেভাবে বিচারালয়কে নিজের স্বার্থে ব্যবহার করেছে, তাতে করে মানুষের শ্রদ্ধা কমেছে এবং দেখা যাচ্ছে যে যাদেরকে আওয়ামী লীগ তৃতীয় শ্রেণী পাওয়ার পরেও পদোন্নতি দিয়ে বিচারপতি হ্যানত্যান ইত্যাদি গুরুত্বপূর্ণ পোস্টে বসিয়েছে এবং নিজের আজ্ঞাবহ হিসাবে এতদিন কাজ করিয়েছে, সেটা এখন ফ্রাঙ্কেস্টাইন হিসাবে তাদের উপরে হামলা করেছে। আমি এতটুকুই বলতে চাই। না, সেটাই হয়। সেটা হলো কি যে আপনার আওয়ামী লীগের যে পার্লামেন্টে যা কার্যকরী নয়, একেবারে কার্যকরী নয়। কারণ সেখানে এমপিরা পার্লামেন্টে যায় না, তারা সবসময়, আমি সংবাদ পেয়ে থাকি, সেক্রেটারিয়েটে তদবির করতেছে, পারমিটবাজির তদবির, বিভিন্ন তদবির করেছে। তো যেটা দরকার ছিল এমপিদের, যেমন উন্নত দেশের এমপিদের কোনো ক্ষমতা নাই আইন পাস করা ছাড়া। এমপিদের যদি এক্সিকিউটিভ ক্ষমতা দেন, যে এমপি যদি কোনো ডিসিকে চাকরিচ্যুত করতে পারে বা তার কল করলে তাকে সরিয়ে দিতে পারে বা সুপ্রিম কোর্টের বিচারপতির এগেনস্টে রেজলিউশন আনতে পারে, তাহলে তো এমপিদের ভালো, তারা এই সংস্থাই করবে, চুরিদারি করবে। কিন্তু একবার সুপ্রিম কোর্টে আমরা যেটা মডার্ন বিশ্বে দেখি, সুপ্রিম কোর্টের একবার নিয়োগপ্রাপ্ত হলে তাদের আর চাকরিচ্যুত করা যায় না, কোনো ক্রমেই তাদের চাকরিচ্যুত করা যায় না, তারা রিটায়ার না করলে। তো সেই ক্ষমতাটুকু সুপ্রিম কোর্টের দিলে তাহলে যেটা হবে, সুপ্রিম কোর্ট আলাদা ইন্ডিপেন্ডেন্ট একটা সত্তা হিসাবে যদি দাঁড়ায়, সে গুড ফর কান্ট্রি। যখন এর এক্সিকিউটিভ ব্রাঞ্চ খারাপ কিছু করবে, সুপ্রিম কোর্ট তার এগেনস্ট রায় দিতে পারে। না, আমরা তো শুনছি, দেখছি যে প্রশাসন থেকে বিচার বিভাগ আলাদা করার যে এত চেষ্টা, সব কিন্তু মাঠে মারা গেছে। সবাই নিজ নিজ স্বার্থে এই কাজটা আর করেনি। যেমন ন্যায়পাল নিয়োগের একটা ব্যাপার ছিল, দুদক যেটা আছে, দুর্নীতি দমন কমিশন, দেখা যাচ্ছে যে ক্ষমতাসীনদের একের পর এক দুর্নীতির ব্যাপার ধামাচাপার জন্য তারা কেস ফাইলই গায়েব করে দিচ্ছেন, আর খুঁজে পেতে বিরোধী দলের যত যেটা হয় ছোটখাটো আছে সবগুলো নিয়ে তারা অ্যাডমিনিস্ট্রেশন ব্যর্থ, মানে ব্যর্থ রাষ্ট্রের দিকে। প্রিয় দর্শক, আবার সেই আমার পুরানো কথা আসি, ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন যদি ব্যর্থ হয়, সরকার যদি না জানে কি করতে হবে, সরকারের সব জায়গায় যদি চুরিদারি হতে থাকে এবং বাংলাদেশ যদি 1 নম্বর থাকে চুরিতে বিশ্বের মধ্যে, এখনো আবার 1 নম্বর নাকি? না, এখন 9 নম্বরে চুরিদারি কিছুটা কমছে বলতে চান? চুরি তো হিসাবে বলে কমেছে আর কি।
এবার বিদায়ের পালা। আগামীতে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মায়া আলম, বাংলা নিউজ টিভি, লস অ্যাঞ্জেলেস।